নিরাপত্তার দিক বিবেচনা করে আমাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, সেজন্য আমরা অত্যন্ত খুশি। অনেকটা স্বস্তি বোধ করছি যে আজকে আমরা যেতে পারবো। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশ ছেড়ে স্বস্তি প্রবাসী শ্রমিকদের। টিকিট নিতে বিমান ও সাউদিয়া কার্যালয়ে আজও উপচে পড়া ভিড়। রাজধানীতে সবচেয়ে বড় কোভিড হাসপাতালের কার্যক্রম শুরু, রোগী ভর্তি আজ থেকেই। মিটবে আইসিইউ সংকট, আশা কর্তৃপক্ষের। বাড়ি করতে চাঁদা না দেয়ায় রাজধানীর যাত্রাবাড়িতে সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর, জড়িত স্থানীয় মাদক কারবারিরাও, আটক এক। চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় আজও থমথমে অবস্থা। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, 2 মামলায় আসামি 3000-এর বেশি। এবং সপ্তাহ ব্যবধানে নাগালের বাইরে শসা ও লেবু সরবরাহ কম থাকার দাবি। লকডাউনের অজুহাতে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। অবশেষে আজ থেকে যাচ্ছে বিশেষ ফ্লাইট। যাত্রা নিশ্চিত হওয়ায় প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছে। এদিকে উড়োজাহাজের টিকিট নিতে আজও ভিড় করেছেন প্রবাসী শ্রমিকরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি শিউলির কাছে। শিউলি, মৌটুসী, গতকাল থেকে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ 5টি দেশে যে বিশেষ ফ্লাইট চালু করা হয় তার দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 3টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং আজকে মোট 12টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে এবং সিভিল এভিয়েশন এবং আরও 12টি ফ্লাইট বিভিন্ন দেশ থেকে ফেরার কথা রয়েছে। তো আপনারা জানেন যে গতকাল কিন্তু 10টি বিশেষ ফ্লাইটের মধ্যে 6টি ফ্লাইটই বাতিল হয়েছিল, তাই যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছিল। তবে গতকাল যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ এবং দুবাই, সিঙ্গাপুর এবং দাম্মামগামী ফ্লাইট ছিল। তার মধ্যে সকাল ভোর 3টা নাগাদ রিয়াদগামী ফ্লাইটটি ছেড়ে যায়। এছাড়া দুপুর 2:30টা নাগাদ দাম্মামের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সকাল থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ওমান এয়ারের একটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে যাত্রা করেছে। এছাড়া দিনের বাকি সময়গুলোতে কিন্তু আবুধাবি, কাতার সহ বিভিন্ন গন্তব্যে যাত্রার কথা রয়েছে। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, বিশেষ ফ্লাইটের জন্য মোট 12টি এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হলো। এখনও কিন্তু সব এয়ারলাইন্স ফ্লাইট চালু করেনি এবং গত 2 দিনে কিন্তু সিঙ্গাপুরে কোনো ফ্লাইট যায়নি এবং গতকাল বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটি বাতিল করা হলে সেই ফ্লাইটটি কবে যাবে সেটিও কিন্তু যাত্রীদের জানানো হয়নি। এখানে একটি বিশেষ তো সিঙ্গাপুরগামী যেসব প্রবাসী কর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে দেশটিতে প্রবেশের জন্য তাদের যে পাস দেওয়া হয় এন্ট্রি পাস, সেটির মেয়াদ মাত্র 3 দিন এবং 3 দিন পর কিন্তু তারা যেতে পারবে না, সেক্ষেত্রে তাদের চাকরি চলে যাবে বা তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। তাই আগামী কালকের মধ্যে একটি বিশেষ ফ্লাইট চালুর জন্য তারা সরকার কাছে দাবি জানিয়েছেন এবং এই দাবিতে তারা ব্যানার এবং প্লেকার্ড নিয়ে এখানে কিন্তু অবস্থানও নিয়েছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যে তারা ফ্লাইটের টিকিট এবং ভিসা এবং এন্ট্রি পাস জোগাড়ের পেছনে 3 থেকে 4 লাখ টাকা খরচ করেছেন। তো অন্যান্য যেসব এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালু করেনি সেসব এয়ারলাইন্সের যাত্রীরা কিন্তু বিমানবন্দরে এসে খোঁজখবর নিচ্ছেন কবে নাগাদ ফ্লাইটগুলো চলবে, তবে এ ব্যাপারে কোনো সংস্থা তাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে, সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। মতিঝিলের বলাকা বিমান কার্যালয়ে আসলে টিকিট সংগ্রহ করতে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে আসলে সকাল থেকেই এই বলাকা কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন সৌদি প্রবাসীরা তারা টিকিটের জন্য, কিন্তু যখন দুপুর 12টা নাগাদ তারা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যে প্রধান যেই ফটক রয়েছে সেই ফটক এক পর্যায়ে তারা ভেঙে ফেলে। এই ভেঙে ফেলার ফলে এখানের যেই গ্লাসটি ছিল অর্থাৎ এই গ্লাসটিতে একজন পড়ে গিয়ে তার বুকের গ্লাসটি আসলে ঢুকে যায়, ফলে সে মারাত্মকভাবে আহত হয়। সে শুধু তার বুকে ক্ষতিগ্রস্ত হয়নি, তার নাকও অনেকাংশে কেটে গিয়েছে এবং এর বাইরেও 2-1 জন আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বলাকার যেই প্রধান যেই ফটক সেই ফটক আহত হয়ে সে এখন ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আইনশৃঙ্খলা
বাহিনীও সেখানে সতর্ক রয়েছে। সব মিলে কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন টিকিটের জন্য। সকালে প্রায় 100-র মতো সৌদি প্রবাসী যাদের ভিসার অর্থাৎ যাদের 14 তারিখের ফ্লাইট বাতিল হয়েছে সেই সমস্ত যাত্রীদেরকে দেখা পর্যায়ক্রমে গতকালকে যাদেরকে টোকেন সরবরাহ করা হয়েছিল সেই টোকেন তারা দিয়ে তারা টিকিট দিয়েছিলেন। কিন্তু একইভাবে আজকে যখন এই ঘটনাটি একইভাবে আমরা দেখেছি যে সকাল থেকে যারা টিকিট নিতে এসেছিলেন তারা বলছিলেন তারা সঠিক মতো তথ্য পাচ্ছেন না আদৌ তারা টিকিট পাবেন কিনা। কারণ আপনি জানেন যে আসলে বেশিরভাগই ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সব মিলে এক ধরনের শঙ্কা তাদের মধ্যে ছিল। কিন্তু সেই শঙ্কা থেকে তারা যখন এই মূল ফটকের সামনে তারা অবস্থান করছিলেন, অবস্থানের এক পর্যায়ে তাদের কেচি গেট এরপরে সেই গ্লাস দেওয়া গেট, এই দুটি গেটই আমরা দেখেছি যে এক পর্যায়ে ভেঙে যায়। ফলে সব মিলে একটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। এবং যিনি আহত হয়েছেন তিনি গাজীপুর থেকে এসেছিলেন, এই বিমান বলাকার কার্যালয়ে এসেছিলেন টিকিট সংগ্রহ করার জন্য এবং তাকে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলে এখন পর্যন্ত যে সকাল থেকে বিশৃঙ্খলা, এই ঘটনার পর এখন অনেকটা শান্ত হয়ে গেছে বিমানের কার্যালয়। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মতিঝিল থেকে বিমানের টিকিট বিক্রির সবশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং তার আগে ছিলেন হাজেরা শিউলি। লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়িসহ যানবাহনের চাপ। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, মৌটুসি, যেহেতু শুক্র শনি 2 দিন সাপ্তাহিক বন্ধ ছিল সে কারণে আজ প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীতে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি প্রতিটি সড়কেই, প্রতিটি এলাকাতেই বা প্রতিটি অফিস এলাকাতে মানুষের ভিড় অনেক বেশি, গাড়ির সংখ্যা অনেক বেশি, বিভিন্ন জায়গায় যানজট লেগে আছে, বিভিন্ন সিগন্যালে আমরা দেখছি ট্রাফিকিং করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে, কারণ এতটাই গাড়ির পরিমাণ। তো এই মুহূর্তে আমরা রয়েছি পুরান ঢাকার যে নয়াবাজার থেকে মূলত বাবুবাজার ব্রিজের দিকে, এই জায়গাটাতে রয়েছে। এখানেও কিন্তু পুলিশ দেখছেন যে যারা আসছেন রিক্সাতে বা অন্যান্য বাহনে, যারা জরুরি কাজে আসছেন বা যাদের কাছে প্রমাণ আদি রয়েছে, বিশেষ করে কেউ যদি টিকার কাগজ নিয়ে আসে কিংবা কারো কাছে যদি মুভমেন্ট পাস থাকে তাদের কিন্তু পুলিশ ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা কোনো কারণ দেখাতে পারছেন না কিংবা জরুরি কোনো একটা বিষয় বা কোনো কাগজপত্র ছাড়া আসছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন বুঝিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য কিংবা যাতে রাস্তায় বের না হয় সেটি কিন্তু তাদেরকে চেষ্টা করছেন বলবার জন্য। তা আপনি দেখছেন যারাই আসছেন তাদেরকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে পাস বা কাগজ সেগুলো দেখার চেষ্টা করছেন। তবে আমরা কথা বলেছি সকাল থেকে কয়েকটি এমন যে তল্লাশি চৌকি বলি বা চেকপোস্ট বলি, বেশিরভাগ পুলিশই আমাদের জানিয়েছেন যে যারা বের হচ্ছেন রাস্তাঘাটে তাদের অনেকের কাছেই মুভমেন্ট পাস কিংবা জরুরি কাগজের বা জরুরি বিষয়ের কাগজপত্র আছে এবং তাদেরকে তারা ছেড়ে দিচ্ছেন। এর বাইরে আমরা দেখেছি রাজধানীতে কিন্তু একমাত্র গণপরিবহন ছাড়া আজ সব ধরনের যানবাহনই চলছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি কিন্তু আজকে প্রচুর বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে স্বাভাবিক সময় শুক্রবার দিন ঢাকা শহরে যেমন যানজট থাকে, যেমন গাড়ির চাপ থাকে, আজ ঢাকা শহরে তেমনই গাড়ির চাপ রয়েছে। এর বাইরে তারা বলেছেন যে যাদেরকে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা জরুরি কাজ ছাড়া রাস্তায় পাচ্ছেন তাদেরকে তারা আইনের আওতায় আনছে, তাদেরকে জরিমানা করছেন। এমনভাবেই কিন্তু আজকে পঞ্চম দিন চলছে সর্বাত্মক লকডাউনের, সেটি কিন্তু পালন হচ্ছে। মূলত মানুষ যাতে ঘরে থাকে এটিই কিন্তু মূল উদ্দেশ্য সরকারের। রাষ্ট্র চায় মানুষ ঘরে থেকে করোনার সংক্রমণ কমে আসুক, সেটি করবার জন্যই কিন্তু এত আয়োজন, এই লকডাউন। কিন্তু সাধারণ মানুষ আসলে বুঝতে চাচ্ছেন না। সাধারণ মানুষ কেন জানি পুরো বিষয়টি খুব ইতিবাচকভাবে যে এটি মেনে ঘরে থাকবে বা গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবে না, সেটি তারা মানছেন না বলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হচ্ছে, চেকপোস্ট বসাতে হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু বুঝতেই পারছেন মানুষ যাতে পুরোপুরি মেনে চলে তার জন্য কিন্তু সব পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পঞ্চম দিনের লকডাউনে এসে। আমার কাছে এই ছিল সবশেষ। মৌটুসি। পুরান ঢাকা থেকে যুক্ত হয়ে লকডাউনের পঞ্চম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। আজ উদ্বোধন হচ্ছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালটি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতাল এটি। প্রাথমিকভাবে 20টি আইসিইউ ও 150 সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে 1000 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ডিএনসিসির এই হাসপাতাল পরিচালনা করবে আর্মড ফোর্সেস ডিভিশন। আপনি সামনে যান না, আপনি সামনে যাচ্ছেন করতে হবে তবে তো থাকে।
নানামুখী সংকটে এক বছরেরও চট্টগ্রামের হোলি ক্রিসেন্ট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের সেবায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় দেয়া যায়নি আইসিইউ সেবা। তবে হাসপাতালটি পুরোপুরি সেবা দিতে প্রস্তুত বলে দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতিদিনই চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু হারও। পর্যাপ্ত চিকিৎসা সেবা, অক্সিজেন কিংবা আইসিইউ না পেয়ে প্রাণ হারাতে হচ্ছে করোনা রোগীদের। এত কিছুর মধ্যে 10টি আইসিইউ সহ 100 শয্যার হোলি ক্রিসেন্ট হাসপাতালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। একজন রোগীও ভর্তি নেই হাসপাতালটিতে, অথচ হাহাকার চলছে একটি আইসিইউ এর জন্য। বাস্তব চিত্র হচ্ছে আইসিইউ যন্ত্রপাতি থাকলেও তা কার্যকর নয়। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় ভেন্টিলেটর সাপোর্টের সুযোগ নেই এই হাসপাতালে। কয়েকজন রোগীকে হয়তো অক্সিজেন সুবিধা দেওয়া যাবে, তাও সিলিন্ডারের সাহায্যে। সেই সাথে চিকিৎসক, নার্স, কর্মচারী সংকট তো রয়েছেই। তবে রোগী ভর্তি নিতে হাসপাতালটি প্রস্তুত বলে দাবি কনসালটেন্টের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোলি ক্রিসেন্ট হসপিটালকে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে প্রস্তুতি রাখার জন্য বলেছেন। আমরা সেভাবে প্রস্তুত আছি। একটা তদন্ত কমিটি হয়েছে, ওইটা হওয়ার পরে আইসিইউ এখন রোগী দিতে পারবে না। আইসিইউ এর জন্য সেন্ট্রাল অক্সিজেন লাগে। বেসরকারি হাসপাতাল হওয়ায় সরকারিভাবে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন বসানোর কোনো সুযোগ নেই বলে জানান জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। বিভিন্ন কারণে এটা জেনারেল হাসপাতালে ইউনিট 2 হিসেবে আমরা বাধ্যগতভাবে এটা চালাচ্ছি, কিন্তু এটা যেহেতু সরকারি স্থাপনা না, এখানে কিন্তু সরকারিভাবে প্ল্যান্ড হবে না, হলেও এটা বেসরকারি ডোনেশন হবে। এত সমস্যা থাকলেও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, করোনা আক্রান্ত রোগীর চাপ বেশি হলে হাসপাতালটি পুরোপুরি সেবা দিতে সক্ষম। 100 শয্যার এই হাসপাতালটি আমরা রোগী ভর্তি করে চালাতে পারবো। সেখানে চিকিৎসক, নার্স এবং আইসিইউ শয্যা, ভেন্টিলেটর সবই দেওয়া আছে এবং তাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে পদায়ন করা হয়েছে। গত বছরের মে মাসে অনেকটা ঘটা করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল হোলি ক্রিসেন্ট হাসপাতালটি। প্রায় 1 বছরে 6 জন পুলিশ সদস্য চিকিৎসা নেন এখানে। মাত্র 1 সপ্তাহেই ঢাকার কাঁচা বাজারের দ্বিগুণের বেশি বেড়ে গেছে শসার দাম। সব ধরনের লেবুর দামও অনেকটাই নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, রমজানে কিছু পণ্যের চাহিদা বাড়লেও বাড়েনি সরবরাহ। এতে হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশি জাতের শসা স্বাদের কারণে আগ্রহ জন্মালেও এটি কেনার ক্ষমতা নেই অনেকেরই। বাজারে বিক্রি হচ্ছে 3 ধরনের শসা। দেশি জাতের একটি 100, অন্যটি 80 টাকা, আর প্রতি কেজি হাইব্রিড শসার দাম 60 টাকা। অথচ সপ্তাহখানেক আগেও এগুলোর সর্বোচ্চ দাম ছিল 50 টাকা। আমরা তো সাধারণ ক্রেতা, আমাদের ক্রয় সীমার অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে। আগে 30 টাকা 40 টাকা ছিল লকডাউন আগে, সেটা এখন ডাবল, দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় একই অবস্থা লেবুর দামেও। দিন কয়েক আগেও কাগজি লেবুর হালি ছিল 20 থেকে 25 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 80 টাকা দরে। করোনার কারণে এমনিতেই লেবুর বাড়তি চাহিদা ছিল, তা আরও বেড়েছে রমজানে। সবজির দাম মোটামুটি আছে ভালোই, মানে কিছু নিত্য পুরানো আছে যেরকম শসা, এগুলো এখানে দাম বেশি। মালের দাম বাড়তি, যে গাড়ি ঘোড়া আসতে পারতেছে না, এই কারণে দাম বেশি। দাম না কমলেও কিছুটা সহনশীল রয়েছে অন্যান্য সবজির দাম। আগে একটু বাড়ছিল, সব সবজির দাম কমে আছে। বেগুন 60 টাকা হয়ে গেছে, পটল লেগে 40 টাকা, ভেন্ডি কেজি 60 টাকা 50 টাকা। অপেক্ষাকৃত স্বস্তিতে মাছের বাজার। কিছুটা কমেছে ইলিশের দাম। সরবরাহ ভালো থাকায় নাগালের মধ্যেই রয়েছে রুই, কাতলা, বোয়াল পাবদার দামও। রোজার আগে একটু চড়া ছিল, এখন ক্রেতার সাথে আইতে পারে না, এই জন্য মাছের দাম একটু কম। গাড়িও কম আছে, বাজারও কম আছে। মাছের যে দাম, আমি তো কয়েকটা দোকানে দেখছি মাছের দাম তুলনামূলক ঠিকই আছে। 50 টাকা 100 টাকা এদিক সেদিক কত কেজি পড়ে হতে পারে। লকডাউনে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকছে বাজার। রমজানের কারণে সকালের দিকে ক্রেতা সমাগম কম থাকে দাবি করে বিক্রেতারা 11টা থেকে 5টা পর্যন্ত বাজার খোলা রাখার দাবি জানিয়েছেন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। সকালে বাঁশখালী থানায় পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে আলাদা 2টি মামলা করা হয়। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 3000-এর বেশি লোককে। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। 7 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বাঁশখালীতে পুলিশ শ্রমিক সংঘর্ষে 5 জন নিহত হন, আহত হন অন্তত অর্ধশত। সংঘর্ষের পর থেকেই সীমিত আকারে চালু রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। এদিকে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। কমে গেছে সাধারণ মানুষের আনাগোনা, চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ফের অস্থির হয়ে উঠেছে নওগাঁর চালের মোকাম। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে গেছে। লকডাউনে পরিবহন খরচ বাড়ায় দর বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে চাল সহ নিত্যপণ্যের দাম অতিরিক্ত নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার 14 এপ্রিল থেকে দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধ আরোপ করার পর থেকেই বাড়তে শুরু করে চালের দর। নওগাঁর চালের পাইকারি মোকামে বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন মিলাররা। পাইকারি বাজারে বাড়ানো চালের দরে প্রভাব পড়ে খুচরা বাজারেও। প্রকারভেদে প্রতি কেজি চাল 4 থেকে 5 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। মাসে 30 কেজি চাল লাগে, চালের দাম বাড়লে তাহলে আমরা কিনা খাবো কিভাবে? দাম বেড়ে গেছে, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিনতে পারছি না। আয় আমাদের বাড়তেছে না, কিন্তু চাউলের দাম ঊর্ধ্বগতি। মহাজনেরা এইসব চাউলের দাম বৃদ্ধি করে দিচ্ছে। হঠাৎ দর বৃদ্ধিতে খুচরা বাজারে চাল বিক্রিতে হিমশিম খাওয়ার কথা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারণে বাজারে এখন ক্রেতা অনেক কম, আমাদের বেচা কিনা সেরকম হচ্ছে না। 50 কেজি বস্তার উপর 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে বাজার আজকের দর। আর আমাদের খুচরা বাজার একেবারেই সীমিত আকারে বেচা কেনা চলছে, তার কারণে কাস্টমার নাই বললেই চলে। আর দর বৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধে পরিবহনে অতিরিক্ত ভাড়ার অজুহাত দেখাচ্ছেন মালিক সমিতি। এক সাইডে চাউল নিয়ে যেতে হচ্ছে, আসার সময় ফাঁকা আসতে হচ্ছে। এই অজুহাতে প্রতি ট্রাকের ভাড়া 3 থেকে 4 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে, খরচ বাড়ছে, সঙ্গত কারণে এই বাড়তি খরচ সেটা চাউলের উপরই গিয়ে দাঁড়াবে। নওগাঁর আড়ত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন 70 থেকে 80 ট্রাক চাল সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজধানীর মহাখালীতে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। তখন কোভিড সম্বন্ধে কারো জানা ছিল না, এই ভাইরাস সম্বন্ধে কারো জানা ছিল না, পৃথিবীর কারো জানা ছিল না কিভাবে সংক্রামিত হয়, কিভাবে এর চিকিৎসা দিতে হবে, কি চিকিৎসা পদ্ধতি, এটা কারো জানা ছিল না। আমরা আস্তে আস্তে শিখলাম, আমাদের ডাক্তাররা শিখল, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, বিভিন্ন দেশের যে সফলতা সেটা আমরা গ্রহণ করলাম। WHO-র যে গাইডেন্স সেটা আমরা ফলো করে আমাদের চিকিৎসার ব্যবস্থা আমরা শুরু করলাম। পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি হাসপাতাল কোভিড চিকিৎসা কার্যক্রম শুরু করলো। আমাদের সংখ্যা বাড়তে থাকলো, বিদেশ থেকে লোক আমাদের অনেক আসা শুরু হলো। তখন আমাদের রাখার জায়গার সমস্যা হচ্ছিল, আইসোলেশনে রাখার সমস্যা হচ্ছিল। তখন আমরা প্রথমে 2টি বড় জায়গা বেছে নিয়েছিলাম। একটি বসুন্ধরা আইসোলেশন সেন্টার হিসাবে আমরা নিয়েছিলাম, আর আমাদের এই নর্থ সিটি কর্পোরেশনের এই মার্কেটটি যেটি খালি ছিল, এই মার্কেটটিকে আমরা বেছে নিয়েছিলাম। মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে আমরা এটা নিয়ে আইসোলেশন সেন্টার হিসাবে আমরা কাজ শুরু করলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার আমাদের দিক বিবেচনা করে আমাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, সেজন্য আমরা অত্যন্ত খুশি। অনেকটা স্বস্তি বোধ করছি যে আজকে আমরা যেতে পারবো। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশ ছেড়ে স্বস্তি প্রবাসী শ্রমিকদের। টিকিট নিতে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে আজও উপচে পড়া ভিড়। রাজধানীতে সবচেয়ে বড় কোভিড হাসপাতালের কার্যক্রম শুরু। রোগী ভর্তি আজ থেকেই মিটবে আইসিইউ সংকট, আশা কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।